তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে চায় কিনা উনি আসুক, আর শেখ হাসিনা আদৌ চান কিনা উনি এই দেশে আসুক। কারণ শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজেরও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। তিনি নিশ্চিত হবেন যে তিনি এই দেশে নিরাপদ এবং তিনি ক্ষমতায় যাবেন। সেরকম পরিস্থিতি কিভাবে হবে, কবে হবে? না, বাংলাদেশে তো অনেক মিরাকল ঘটে যায় না। ওই 24-এর 5ই আগস্টের এক সপ্তাহ আগে কি আমরা ভেবেছি? আমি তো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো শেখ হাসিনা জানতেন, আমাদের সেনাবাহিনী জানতো, ভারত জানতো। একটা ট্রাইপার্টাইট একটা কিছু হয়েছে, তো কয়েকদিন আগে হয়তো তিনি জানতেন। ওই সুযোগটা নিয়েছেন তিনি, আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে দিয়েছেন। না মানে ধরেন আমরা একটা ওয়াইল্ড গেসও যদি করি, শেখ হাসিনা দেশে আসবেন ধরে নিলাম, আর এই আসার পেছনে তো নিশ্চয়ই ভারতের একটা বিরাট মদত সমর্থন থাকবে, এবং যেরকম করে বলা হচ্ছে বা তারাও বলছেন তাতে এটা একটা অফিসিয়াল যে প্রসিডিউর সেগুলো ফলো করে করা হবে। রাইট, অ্যাপিল করার রাইট তো আছে। না না, অ্যাপিল তো করতে পারবেন। আমি বলছি যে অ্যাপিল করলে পরে উনি মানে ফাঁসিতে যাচ্ছেন না, মানে গ্যারান্টি লাগবে উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না। কে শক করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি? উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? অ্যাপিলের কি সময় আছে এখন? আর অ্যাপিলের সময়টা হচ্ছে কি, যে উনি আগে এসে আইন যেটা বলে আগে সারেন্ডার করতে হবে, তারপর আপিল করতে হবে। এখন আপনি বলতে পারেন এটা কারাদণ্ড হয়ে গেছে, উনি আসেন নাই, উনি ফিউজিটিভ। ওই যে 15ই আগস্ট হত্যা মামলায় আসামি পরে আসছে না এখান থেকে, ওই যে এক সার্টেন মহিউদ্দিন, আমার নামেই নাম, আমেরিকার থেকে তাকে রিপাট্রিয়েট করে নিয়ে আসা হলো না, এসে তো উনি আপিলও করলেন, অ্যাপিলেও গিয়ে তার সাজা হলো। তো সুতরাং উনি দেরিতে আসলেও আপিল করার সুযোগ পাবেন। তারা তো খালাস পেয়ে গেছেন। কেন খালাস পেলেন? তার মানে এই মামলাটা আদালত আর করে খারিজ করে দিয়েছে। হতে পারে এরকম। এখন কি হবে না হবে এই মুহূর্তে বলা মুশকিল, এটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। এবং এই যে আমি বললাম এই যে ট্রাইপার্টাইট নেগোসিয়েশন, এখানে পক্ষ তিনটা। একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা তাকে রেখে আসছে দিল্লিতে, একটা হচ্ছেন তিনি শেখ হাসিনা, আরেকটা হচ্ছে ভারত। তো সুতরাং শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে একটা ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। কারণ উনি তো পালায়া যান না, মানে আমরা যদি ওইভাবে বলি, উনি তো পালায়া যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে। তো বিমানে চড়ে তো পালানো যায় না, বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে, এবং তারা ফিরেও আসছে। এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। তো এইটাকে আমরা বলি হ্যাঁ উনি পালায়ে গেছে, এই সেন্সে যে উনি এই দেশে থাকলো না কেন, যেভাবে হোক ম্যানেজ করে উনি চলে গেছে। পালায়ে গেছে কথাটা এটা একটা পলিটিক্যালি একটা আমরা করি, কিন্তু আসলে তো এই তিন পার্টির সমঝোতা ছাড়া তো এটা হয় না এই ঘটনা। আবার তিন পার্টি যদি সমঝোতা করে আবার আরেকটা আসে, আরেকটা সিনারিও তৈরি করে, তাহলে হবে। তো এইটা করতে হলে এখানে যে পরিস্থিতিটা হবে সেইটা সামাল দেওয়ার মতন অবস্থানে যেতে বাংলাদেশ পারবে কিনা নিকট ভবিষ্যতে। তো সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে। আপনার ধারণা কি? আমার ধারণা অলরেডি এনসিপি তো বলে বলছে হ্যাঁ আসুক, বিচার হবে। তারপর তথ্য উপদেষ্টা আছে, উনি বলছেন না, ওরা তো বলতে পারে না আমি জানি যে আমার ফাঁসি হবে, আমি যাব। কাজেই ওইভাবে তো হয় না। উনি যেমন বলেছিলেন তারেক রহমান সম্পর্কে, সাহস থাকলে দেশে আয়, তোর চেহারাটা দেখি। তো এখন তো তাকে যদি কেউ বলে সাহস থাকলে তুমি দেশে আসো, উনি তো আসবে না। তো তার আগে ওনাকে এই জিনিসটা কনফার্ম করতে হবে যে উনি নিরাপদ থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতা ছাড়া যিনি বাঁচতে পারবেন না। তার ক্ষমতা প্রীতি এত বেশি যার জন্য আমাদের দেশের আজকের এই পরিস্থিতি। সুতরাং তিনি আবার ক্ষমতায় আসবেন এই নিশ্চয়তা তো তাকে পেতে হবে। তো সেটা পেতে হলে যে সমস্ত শক্তিগুলোকে কাজ করতে হবে
তারা যদি কাজে নেমে পড়ে তাহলে এটা হবে। এই কথা তো আপনি দুবার বললেন বা তিনবার বললেন যে ক্ষমতা ছাড়া তো উনি বাঁচতে পারবেন না, তো ক্ষমতা ছাড়াই তো আছেন। না না, উনি তো ক্ষমতা ছাড়া এই দেশে নাই, কিন্তু এই দেশে উনি ক্ষমতাহীন অবস্থায় থাকবেন আর ওই কি বলে বাইতুল মোকাররমে মিটিং করে বেড়াবেন, এটা তো এই পরিস্থিতিতে এটা তো উনি রিকনসাইল করতে পারছেন না। উনি তো 5ই আগস্টের ব্যাপারটা রিকনসাইল করতে পারছে না। তো সে তো নাই পারতে পারে, এবং সেই জন্য আপনি যেটা বলছেন যে উনি ক্ষমতা হিসাব করেই আসবেন, কতদিনে কিভাবে হতে পারে, পলিটিক্স হিসাব করে তো আসবেন উনি, আপাতমস্তকের জন্য বটেই, সেটা করবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু উনি নিজেই বলছেন, যখন সবাই বলছে আপনি গেলে তো বিচারের মুখোমুখি হতে হবে, উনি বলছেন হ্যাঁ আমি যাব, মানে বিচারের মুখোমুখি হতেই উনি আসবেন, এরকম কথা উনি বলেছেন, এবং আত্মসমর্পণ করবেন, মানে দাঁড়ায় তাই আর কি, পলাতকরা ফিরে আসতে তো আত্মসমর্পণই করতে হয়। মানে এরকম একটা সিচুয়েশন কি কল্পনা করা যায়? না, থিওরিটিক্যালি তো ওইভাবে আমরা বলতে পারি, আইন আছে, বিচার হয়েছে, উনি ফিউজিটিভ, উনি আসবে, তারপরে আইনের মুখোমুখি হবে, আদালতে নিজেকে সোপর্দ করবে, জেলে যাবে, তারপরে নর্মাল প্রসেসে ফাঁসি হবে অথবা উনি আপিল করবে, অ্যাপিলের রায়ে কী হয় এটা তো আমরা বলছি। কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনার মতন একজন ব্যক্তি কেন আসবে বলে? এরকম কি হতে পারে, ধরেন এগেন ওয়াইল্ড গেস, হ্যাঁ, একদম ওয়াইল্ড নয়, এরকম হয়েছে পৃথিবীতে বহুবারই, দেশে তার এই ফেরার ব্যাপারে যে কথাবার্তাগুলো বলছে, যেখানে ভারত ছাড়া অন্য কোনো দেশ তাকে সমর্থন করতে পারে মনে করেন? এটা নির্ভর করে না, অন্য কোনো দেশ ওইভাবে কেন করবে? ভারতের কাছে তো তিনি খুব গুরুত্বপূর্ণ। ভারতও কি বলছে, তাদের পলিসি শেখ হাসিনার ব্যাপারে কিছু বদলায়নি, হুইচ মিনস অ্যাকচুয়ালি নাথিং। না, তারা মুখে কি বলে আর ভেতরে কি আছে এটা তো আমরা বলতে পারবো না। আমরা তো অনেক সময় মুখের কথা, পত্রিকার ছাপা রিপোর্টের ভিত্তিতে আমরা অনেক সময় উপসংহার টানি, কিন্তু নেপথ্যে যে কত কিছু হয় এগুলো তো আমরা কোনোদিনও জানতে পারি না। তো সুতরাং এই যে মুক্তিযুদ্ধের কথাটাই আমরা ধরি, আমরা জানি কি এইটা মুক্তিযুদ্ধ হতে হতে এক পর্যায়ে এসে ভারতের সামরিক বাহিনী এর সাথে ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেল, 3 তারিখ সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে তারা এলো, বাংলাদেশ মুক্ত হয়ে গেল, এই তো স্টোরিটা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী যে ডিসেম্বরে ঢুকবে বা নভেম্বর ডিসেম্বরের দিকে তারা ডাইরেক্টলি ইন্টারভিন করবে, এই সিদ্ধান্ত তো তারা মার্চ মাসে নিয়েছে, কিন্তু আমরা তো জানি না। এবং তাদের সিদ্ধান্ত তারাও তো সবাই জানে না, হয়তো 3-4 জন লোক জানতো। না, আপনি তো প্রচুর বই লিখছেন, গবেষণা করছেন, স্টাডি করছেন, সেখানে কি বলবেন এরকম কি হতে পারে যে আমাদের ধারণার মধ্যে নাই এইরকম কোনো দেশ বা কোনো তারা এটার উপরে আন্দোলন করতে গেছে, তখন পুলিশ ভয়ানক রকম লাঠিচার্জ করেছে? কি বলবেন, এটা কি অ্যাটিচিউড গভর্নমেন্টের? শিক্ষার্থীদের এটা আপনি বলতে পারেন যে একেবারে মানে একটা সমস্যা তৈরি হয়েছে, তার প্রতি একেবারে মানে সংবেদনশীলতা নাই, ইনডিফারেন্ট, মানে ইনডিফারেন্ট। যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি তো এবছর আর হয় নাই। এবং ঢাকায় আমরা যে কি, ঢাকার বাইরে তো আমরা বলতে পারবো না, হয়েছে নিশ্চয়ই কক্সবাজার, চিটাগাং, অনেক জায়গায় তো রীতিমতো প্লাবন। যে বৃষ্টি হয়েছে আমরা তো কেউ ঘর থেকে অনেকেই বেরোতে পারিনি, যাদের একেবারে জরুরি প্রয়োজন ছিল তারাই হয়তো বেরিয়েছেন, বাকিরা তো বের হতে পারেনি। তো এই অবস্থায় হতে পারতো যে যে দুদিনের এই অবস্থা গেছে, সেই 2 দিনের পরীক্ষা বাকি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে নেওয়া যেত। তো সমস্যা হচ্ছে এখানে, আমি একটা জিনিস বুঝি না, সব ব্যাপারে মন্ত্রী কেন ইনভলভ হয়? আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু সব কিছু করতো বোর্ড, আমরা কোনো মন্ত্রীর চেহারা, মন্ত্রীকে আমরা জানতামই না, শিক্ষামন্ত্রীকে আমরা যখন স্কুলে পড়ি, সব কিছু বোর্ড করতো, পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, সব কিছু। এখন তো রেজাল্টের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা তখন নকল ধরে, এটা কোন মানে আছে? আর নকল কেন ধরতে হবে? আপনি প্রশ্ন এমনভাবে করবেন যাতে নকল করতে গেলে তার সময় নষ্ট হয়। তো এটা তো প্রশ্নের ধরনের উপর নির্ভর করে, তখন নির্ভয়ে আপনি ইয়ে করতে পারেন। কেউ যদি বইটই নিয়েও যায়, বই ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে অর্ধেক সময় চলে গেছে, ওটা করতে কেউ যাবে না। তা আমাদের প্রশ্ন করার ধরন, আমাদের শিক্ষা ব্যবস্থা, অনেক কিছুই তো এর সাথে রিলেটেড। তো সেখানে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা নাই। আমরা প্রাইমারি স্কুল থেকে যে ভালো ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো হাই স্কুলে,
বা হাই স্কুল থেকে কলেজে, সেটা প্রস্তুত করার জন্য যে ধরনের স্কুল দরকার, যে ধরনের অবকাঠামো দরকার, যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে মানের শিক্ষা উপকরণ দরকার, যে মানের শিক্ষক দরকার, সেটা তৈরি করতে তো প্রচুর বিনিয়োগ দরকার। তো সেটা তো হচ্ছে না। আপনি আছেন 30 বছর আগের বস্তা পচা নকল 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 নিয়ে। এই 30 বছরের দেশ তো অনেক পাল্টায় গেছে। তো সুতরাং এই যে আমি বলবো যে কিছু কিছু আছে যে আপনার, আমরা দেখি যে এদের অনেকের কাজে কর্মে সেন্স অফ প্রপোর্শন থাকে না। আর কিছু কিছু মন্ত্রীর বাচালতা, অতি কথন আসলেই খুব বিরক্তিকর। এবং একজন মন্ত্রী যদি বাচাল হয়, তার দায় দায়িত্বটা গিয়ে কিন্তু পুরো সরকারের উপরে পড়ে। এটা বিব্রতকর হয় সরকারের জন্য। আবার করে কি, সরাসরি মন্ত্রীকে বাদ দিতে পারে না, কারণ হচ্ছে মানে কোনো চাপে পড়ে কাউকে বাদ দিতে হলে তখন সরকার ধরে নেয় এটা তার দুর্বলতা, এটা তো মেনে নেওয়া যায় না, তাহলে কি করবে? এইভাবেই কিন্তু সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা লেজে গোবরে করে তারপর শেষ পর্যায়ে এসে সরকার এই সিদ্ধান্তটা নেয়। তো আমাদের এখানে এমন অবস্থা হয়েছে। এখন মন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, ভালো কথা, প্রশ্নও নাকি ভুল ছিল। তো ভুল প্রশ্ন হলে তার দায়িত্বটা কার? আর আমি বুঝি না সব কিছু সেন্ট্রালাইজ করে কেন, মন্ত্রী কেন এর মধ্যে যাবে? বোর্ড আছে, বোর্ড এটা করবে, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো দেখবে, অনেক কিছু আছে আমাদের। কিন্তু সব জায়গায় দেখে যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রীকে কেন? তো স্যার, মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণালয়ের কাজ, তো ফোকাস থাকতে চান সেই জন্যে। না না, সব এই জিনিসটা হয়ে আসছে। আপনারা দেখলেন না এর আগে যে সমস্ত বোর্ডের চেয়ারম্যানরা এইভাবে গিয়ে দাঁড়ায় থাকতো আর প্রধানমন্ত্রী ঘোষণা করতো ফলাফল এসএসসি এইচএসসির। কেন? আমাদের সময় তো বোর্ড থেকে স্কুলে পাঠাই দিত রেজাল্ট, কোনো ঘোষণা নাই, আর ওই পত্রিকায় ছাপা হতো। তা আমরা তো এতে সন্তুষ্ট ছিলাম। তখন কি লেখাপড়ার মান খারাপ ছিল? খারাপ তো ছিল না। সব কিছু আমার হাতেই নিতে হবে কেন? মানে এমনিতেই ধরেন ক্ষমতা কুক্ষিগত করা তো রাজনীতিবিদদের, এটা বোধহয় এরা এনজয় করে, ভিজিবল করা। এখন টেলিভিশন আছে, টেলিভিশনের ক্যামেরায় যত চেহারা দেখানো যায়। হ্যাঁ, এটা তো আছে। টেলিভিশন না থাকলে হয়তো এত কিছু করতো না তারা। বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন বা কলাভবন চত্বর থেকে মিছিল বেরোবে, যারা যারা মিছিলে অংশ নেবেন তারা প্রায় সবাই চলে এসছেন, মোটামুটি সাইজেবল নাম্বার অফ স্টুডেন্টস বয়েজ তারা আছে। কিন্তু মিছিল শুরু হতে দেরি হচ্ছে, কেউ কেউ অধৈর্য হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করেছে কি নেতা যিনি আছেন বা যারা আছেন একজন দুজন, তাদেরকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার মিছিল শুরু করে সবাই চলে আসছে, দাঁড়াও এখনো প্রধান অতিথি আসে নাই। আমাদের তো কোনো প্রধান অতিথি নাই। প্রধান অতিথি আছে, প্রধান অতিথি ছাড়া মিছিল হয় নাকি? কিছুক্ষণ পরে টিভির ক্যামেরা আসছে, তখন বলছে যে প্রধান অতিথি আসছে, আমরা এখন মিছিল শুরু করলাম। মানে এটা সবার মধ্যেই প্রবণতা হয়েছে। আর ছবিতে যখন ধরেন দেখা যায়, বাইরেও দেখা যায়, তখন নিজের কাছে ভালো লাগে। তো এটা একটা প্রবণতা হতেই পারে যেটাতে মন্ত্রীও সাফার করছেন। যদিও আমি এখন দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছেন মনে হচ্ছে, সবাই বলছে এরকম। যাই হোক, যেখানে ছেড়ে গেছিলাম সেখানে আসি আবার। আজকে আন্দোলনকারীরা বিকেলবেলা মানে দুপুরে পরে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ ঘোষণা করেছিল। এইটাকে কেন্দ্র করে ঢাকা শহরে বিজেপি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মানে রাজপথ উত্তপ্ত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আমাদের কিন্তু 24শে জুলাই আন্দোলনের স্মৃতি তো এখনো তরতাজা। তো এই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাথে সাথে সরকারি দলের অঙ্গ সংগঠনের সিপা সালাররা, তারা যখন নেমে যায় তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এটা তো আমার মনে হয় এটা অনেক সংবেদনশীল হতে হবে সরকারকে। এইভাবে পুলিশ দিয়ে আমি দেখলাম ব্যাপারটা কিন্তু খুব সহজ। 2 দিন আপনি পরীক্ষা পিছিয়ে দিতেন, অথবা আবার যদি বৃষ্টি নামে একই পরিস্থিতি হয় সেটা ক্যালকুলেট করে বলে দিতেন। 10 দিন যদি পরীক্ষা পিছিয়ে যায়, পুরো মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে না। আর যে কথা মন্ত্রী বলেছেন, বলবেন সরি আমার যাই হয়েছে ভুল হয়েছে, এইটা নিষ্পত্তি করতে এত কষ্ট যদি হয় তাহলে তো সরকারি যোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন চলে আসে। সেরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, আপনি তো বিএনপির সময় অসময় নিয়ে এই নামই লিখেছেন। বিএনপির এখনকার সময়কে রাজনৈতিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন? সরকারের কথা বলছি না, কিন্তু বিএনপির কথা বলছি। বিএনপির সময়টাকে কীভাবে মূল্যায়ন করবেন? বিএনপি তো মানে বিএনপির সময় যে বইটা যখন লিখি তখন এটাকে বলা যায় যে মোটামুটি বিএনপির উত্থান পর্ব। বিএনপি দলটা তৈরি হয়েছে, ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, তারপরে জিয়াউর রহমানের নিহত হলেন তিনি,
তারপরে এরশাদের সময় একটা অন্যরকম সিচুয়েশন, এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে, আন্দোলনের পরে এসে আবার তো এরকম একটা পরিস্থিতি। তারপরে তো বিএনপি সরকারে গেছে একাধিকবার, কিন্তু এবং ওই যে সরকারে যাওয়ার পরে বিশেষ করে 2001-এর পর থেকে বিএনপি নানান রকম সংকটে পড়েছে। তো ওটাই একটা অসময়ে গেছে আর কি। 11 সময় তো তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তো এখন তো সেই বিপর্যয়টা আর নাই, তারা কাটিয়ে উঠেছে। এই 15-16 বছর তো তারা অনেক মানে বলবো যে অনেক তুমুল একটা যন্ত্রণার মধ্যেই ছিল। তো এখন কিন্তু তাদের আবার সময়, কিন্তু আমরা দেখেছি যেটা যখন একটি